শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, 24 ঘন্টায় মারা গেলেন 5 জন। নিজেকে ব্রিটিশ দাবি করা টিউলিপ সিদ্দিকীর ট্যাক্স ফাইল খুঁজে পেয়েছে এনবিআর, আছে পাসপোর্টও। ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ। মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে প্লেকার্ড হাতে অশ্লীল স্লোগান দেওয়া তমা নামের মেয়েটি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে গ্রেপ্তার। লন্ডনে অভিবাসনের বিরুদ্ধে ডানপন্থীদের ব্যাপক বিক্ষোভ, পুলিশের উপর হামলা। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে 636 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মশাবাহিত রোগটিতে চলতি বছরের এ পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়ালো 155 জনে, আর মোট আক্রান্ত বেড়ে হয়েছে 38,527 জন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ উদ্যোগের ফলে বাংলাদেশি পণ্যে আরোপিত মার্কিন শুল্ক আরও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। আজ সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনেট লেঞ্চের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। গত 31 জুলাই বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক হার 35% থেকে কমিয়ে 20% করে যুক্তরাষ্ট্র। এই কারণে ব্রেনেট লেঞ্চকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে এই পদক্ষেপকে দ্বিপাক্ষীয় বাণিজ্য সম্পর্কের একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন তিনি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে 3 দিনের সফরে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনেট লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে। টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করলেও বাংলাদেশের নাগরিক ঘোষণা দিয়ে দেশের ট্যাক্স ফাইল খুলেছেন। আয়কর রিটার্নও জমা দিয়েছেন 2006 সাল থেকে। বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নিয়েছেন। গণভবন শাখায় সোনালী ব্যাংকে আছে সঞ্চয়ী হিসাব। টিউলিপের আয়কর ফাইলের তথ্য যাচাই বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক। এনবিআরে দেওয়া নথি সূত্রে জানা যায়, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক। নিজেকে নিবাসী ঘোষণা দিয়ে খুলেছেন ট্যাক্স ফাইল, জমাও দিয়েছেন আয়কর রিটার্ন। কর শনাক্তকরণ সনদ ও টিআইএন অনুযায়ী টিউলিপ কর অঞ্চল 6-এর 122 নম্বর সার্কেলের করদাতা। সর্বশেষ 2014 সালের 16 জুন হালনাগাদ করেছেন টিআইএন। ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙা উপজেলা পরিষদ ও ভাঙা থানায় হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। কিছু সংখ্যক পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জনতার ধাওয়া খেয়ে তারা মডেল মসজিদে আশ্রয় নিয়েছেন। 15 সেপ্টেম্বর সোমবার 1:15 দিকে বিক্ষোভকারীরা ঢাকা খুলনা মহাসড়কের আলগি ইউনিয়নের সোয়াদি থেকে ভাঙা গোলচত্বর এলাকায় এসে পৌঁছান। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিকদের ভিডিও করা ও ছবি তুলতে বাধা দেন। পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বিক্ষোভকারীরা ভাঙা উপজেলা পরিষদ ও ভাঙা থানায় ভাঙচুর চালিয়েছেন। অগ্নিসংযোগ করেছেন উপজেলা অফিসার্স ক্লাবে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভাঙার বিভিন্ন জায়গা থেকে জনস্রোত উপজেলা সদরের দিকে আসছিল। কেউ আসছিলেন পায়ে হেঁটে, কেউ ভ্যান নসিমনে, কেউ মোটরসাইকেল করে। এদিকে দুটি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। এ বিষয়ে জানতে পুলিশের ভাঙা সার্কেল, ভাঙা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করা হলেও তারা কেউ কথা বলেননি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী পক্ষকে অ্যাডলফ হিটলারের মতো দমন করতেন বলে জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার মামলায় হাসিনার বিরুদ্ধে জবানবন্দিতে তিনি এই মন্তব্য করেন।
15 সেপ্টেম্বর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল সাংবাদিক মাহমুদুর রহমানের জবানবন্দি গ্রহণ করে। মামলার ঐতিহাসিক প্রেক্ষাপটে শেখ হাসিনাকে 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি পেশ করেন মাহমুদুর রহমান। তিনি মামলার 46তম সাক্ষী। ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান বলেন, হিটলারের জার্মানিতে প্রথমে কমিউনিস্ট, পরে ইহুদিদের গণসূত্র আখ্যায়িত করে তাদের এথনিক ক্লিনজিং এর প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল। বাংলাদেশেও একইভাবে 2013 সালের একটি বিশেষ রাজনৈতিক শ্রেণীকে নির্মূলের লক্ষ্যে জনমত তৈরির জন্য জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক আলোচনায়ও কোনো ফল আসেনি। 14 সেপ্টেম্বর রোববার কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সামনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি তাদের আগের অবস্থানই তুলে ধরেছে। রোববারের আলোচনায় নির্বাচনের প্রসঙ্গ উঠে আসে। বিএনপি বলেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা সৃষ্টি হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী বলেছে, তারাও ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, তবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে সেটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। এনসিপি বলেছে, সংস্কার টেকসই করতে হলে দরকার গণপরিষদ নির্বাচন। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ সোমবার শেষ হওয়ার কথা। তবে রোববারের আলোচনায় একাধিক দল প্রধান উপদেষ্টার কাছে কমিশনের মেয়াদ বাড়ানোর অনুরোধ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরেক দফায় বাড়ানো হচ্ছে। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগামী বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আবার আলোচনা হতে পারে। আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় নেমেছে জেনজি। 14 সেপ্টেম্বর রাতে বালুওয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জেনজি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুং এর নেতৃত্বে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, তাই কার্কির পদত্যাগ ছাড়া বিকল্প নেই বলে তারা দাবি করেন। সুদান গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানেই বসিয়েছি সেখান থেকে উপড়ে ফেলব। কুষ্টিয়ায় মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ পালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের পর ঘটনাস্থলে থাকা একটি নজরদারি ক্যামেরা নিয়ে গেছে দুর্বৃত্তরা। 14 সেপ্টেম্বর রোববার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, র্যাব 12 কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে ছুটে যান। মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন, মন্দিরে কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না, আবার গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। এই সুযোগে কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে? মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ। কার্তিক, সরস্বতী সহ আরও কয়েকটিতে ভাঙচুর করা হয়েছে। সেখানে একটি আইপি ক্যামেরা ছিল, সেটিও নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে সন্দেহ বা কারা জড়িত থাকতে পারে তা মন্দির কমিটি বলতে পারছে না। তারা মামলা দিতেও চাইছে না। ভারতের বিহারে নানান সমস্যা থাকার পরও নির্বাচন কমিশন সময় মতো একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ওই তালিকায় রাজ্যের 65 লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়। কমিশনের পক্ষ থেকে বলা হয়, তাদের মধ্যে প্রায় 1/3 মৃত এবং বাকিরা অন্য কোথাও চলে গেছেন বা তাদের নাম একাধিকবার তালিকায় ছিল। কিন্তু নির্বাচন কমিশন মৃত বলে বাদ দেওয়া কিছু মানুষ বেঁচে আছেন বলে প্রমাণ পাওয়া গেছে।
ভারতের বিরোধী দলগুলো ওইসব ব্যক্তির কয়েকজনকে রাজধানী নয়াদিল্লিতে এনে হাজির করেছিল। তারা এটিকে প্রমাণ হিসেবে ব্যবহার করে বোঝাতে চেয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি নির্বাচনকে প্রভাবিত করার কৌশলের অংশ হিসেবে এই পরিচয় যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটি চালাচ্ছে। কিছুদিন আগে নয়াদিল্লিতে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী মৃত হিসেবে বিহারের ভোটার তালিকা থেকে বাদ যাওয়া প্রায় অর্ধ ডজন ভোটারকে ঠাট্টা করে বলেন, আমি তো শুনলাম আপনারা বেঁচে নেই। রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতারা তাড়াহুড়া করে চালানো এই যাচাই বাছাই প্রক্রিয়ার উপর ভিত্তি করে ভারতের ভোট ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতে গণতান্ত্রিক স্বাধীনতা সংকুচিত হলেও এতদিন পর্যন্ত ভোট ব্যবস্থায় অন্তত স্বচ্ছতা ছিল। 13 কোটি মানুষের একটি রাজ্য বিহারে গত বছর মোদীর জোটের 2 ডজনের বেশি সদস্য লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। এর ফলে প্রধানমন্ত্রী হাড্ডাহাড্ডি লড়াইয়ের জাতীয় নির্বাচনে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে সক্ষম হন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যের বিধানসভা নির্বাচনে নির্ধারিত হবে বিহারে কে সরকার গঠন করতে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন পক্ষপাতদুষ্ট হয়েছে এবং গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরই বার্তায় উল্লেখ করে তারা বলেছে, জাকসু নির্বাচনে যে কোনো প্রকারে একটি দলকে জিতিয়ে নিয়ে আসার লক্ষ্যে সব মনোযোগ দেওয়া হয়েছে। আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করি এবং মনে করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব কারসাজি উন্মোচন হওয়া জরুরি। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের একটি অংশের সংগঠন শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। এর আগে 11 সেপ্টেম্বর জাকসুর নির্বাচন হয়। 2 দিন ধরে ভোট গণনার পর গত শনিবার বিকেলে ফল ঘোষণা করা হয়। 33 বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে 25টি পদের মধ্যে জিএস ও 2টি এজিএস সহ 20টি পদে জিতেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট। চলতি মাসে প্রাথমিকের বই ছাপা শুরু করা গেলেও মাধ্যমিকের ক্ষেত্রে এখনো জটিলতা কাটেনি। মাধ্যমিকের 6ষ্ঠ, 7ম ও 8ম শ্রেণীর পাঠ্য বইয়ের টেন্ডার সম্পন্ন হয়েছে। অপরদিকে 8ম ও 9ম শ্রেণীর পাঠ্য বইয়ের টেন্ডারের মূল্যায়ন এখনো শেষ হয়নি। ফলে মাধ্যমিকের পাঠ্য বই সঠিক সময়ে ছাপার ক্ষেত্রে জটিলতা রয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকের পাঠ্য বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো গেলেও মাধ্যমিকের পাঠ্য বই ছাপার কাজ দেরিতে শুরু হচ্ছে। ফলে আগামী জানুয়ারির প্রথম দিন মাধ্যমিকের সব বই হাতে পাবে না শিক্ষার্থীরা। তবে মুদ্রণ মালিকদের আন্তরিকতা থাকলে 6ষ্ঠ, 7ম ও 8ম শ্রেণীর পাঠ্য বই জানুয়ারির প্রথম দিকে শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করা যেতে পারে। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যমুনা অভিমুখী মিছিল পিটিয়ে এবং জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আন্দোলনকারীরা 15 সেপ্টেম্বর সোমবার বিকেল 4টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। প্রেস ক্লাব এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। শিক্ষকরা সেখানে বিক্ষোভ শুরু করলে লাঠিপেটা শুরু করে পুলিশ। সেই সঙ্গে সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং জলকামানের পানি ছিটিয়ে শিক্ষকদের ছাত্রভঙ্গ করে দেয় পুলিশ। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, রাস্তা অবরোধ করে অবস্থান নেওয়ায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বেসরকারি প্রাথমিক শিক্ষকদের নেতা আব্দুর রহিম বলেন, আমরা যমুনা অভিমুখে পদযাত্রা নিয়ে যাওয়ার পথে পুলিশ আমাদের বাধা দেয়। এ সময় তারা লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। আমাদের 10 থেকে 12 জন আহত হয়েছেন। শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে গেছেন। উগ্র ডানপন্থী অ্যাক্টিভিস্ট টমি রবিনসনের উদ্যোগে লন্ডনের হোয়াইট হল এলাকায় একটি বাম বিরোধী, অভিবাসন ও শরণার্থী বিরোধী মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা চেয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ব্রিটিশ সাম্রাজ্যের ঐক্যবদ্ধ সহাবস্থানও দাবি করেন। এ সময় পুলিশের উপরও আক্রমণ চালান বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা এ সময় যুক্তরাষ্ট্রের অতি ডানপন্থী অভিবাসন বিরোধী নেতা চার্লি কার্কের হত্যাকাণ্ডের ঘটনায় শোক জানান।
এই বিক্ষোভে অংশ নিয়ে ধনকুবের ইলন মাস্ক কার্ক হত্যাকাণ্ডের ঘটনাকে বামপন্থীদের হত্যার উৎসব বলে দাবি করেন। তিনি বলেন, যুক্তরাজ্যের হাতে আর সময় নেই। লেবার পার্টি নিয়ন্ত্রিত পার্লামেন্ট বিলোপ করে নতুন নির্বাচনের দাবিও তোলেন তিনি। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ফরাসি ডানপন্থী রাজনীতিবিদ এরিক জেমৌর এবং জার্মান রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানির নেতারা। জেমৌর দাবি করেন, তাদের দেশ একসময় যাদের ওপর কলোনি স্থাপন করেছিল তারাই এখন ইউরোপের এসব দেশকে এখন কলোনি বানিয়ে ফেলছে। চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল নির্ধারণ করে গ্যাজেট প্রকাশিত হয়েছে। 14 সেপ্টেম্বর রোববার বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান সই করা এক প্রজ্ঞাপনে এই গ্যাজেট প্রকাশিত হয়। নতুন এ মাশুল 15 সেপ্টেম্বর সোমবার থেকে কার্যকর হবে বলে গ্যাজেটে উল্লেখ করা হয়। প্রকাশিত গ্যাজেট অনুযায়ী প্রত্যেকবার বন্দর এলাকায় প্রবেশের জন্য প্রতি গ্রজ টনের জন্য $0.306, পোর্ট লিমিটের মধ্যে লাইটার ও ট্যাঙ্কারের ভেসেল ওয়ার্কিং চার্জ ধরা হয়েছে প্রতি গ্রজ টনে $0.017। এর সঙ্গে ডেঞ্জারাস গুডস ভেসেলের ক্ষেত্রে ঘোষিত চার্জের 25%, ডেড ভেসেলের জন্য 50%, লাইটারেজের জন্য 50%, ডিলে ওভারস্টে চার্জ হিসেবে 5% অতিরিক্ত মাশুল নির্ধারণ করা হয়েছে। বন্দরে জাহাজ প্রবেশের জন্য জাহাজের প্রতি মুভমেন্টের জন্য সর্বনিম্ন পাইলটিং চার্জ ধরা হয়েছে $800। তাছাড়া 10,000 গ্রজ টনের উপরের ভেসেলের জন্য প্রতি গ্রজ টনে $0.08 চার্জ ধরা হয়েছে। এর সঙ্গে ব্রেকিং জার্নি হলে ঘোষিত চার্জের সঙ্গে 50%, ডেড ভেসেলের ক্ষেত্রে 50%, প্রবেশ বাতিলের জন্য প্রতিবারের জন্য $200, নাইট নেভিগেশন ভেসেলের জন্য 25%, বার্থ শিফটিংয়ের জন্য প্রতি মুভমেন্টে $80, কর্ণফুলী নদীর বাইরের অংশে পাইলটিংয়ের জন্য 50% অতিরিক্ত মাশুল নির্ধারণ করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে এবছর ভারতে 1200 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। এছাড়া প্রবাসী বাঙালিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 11,000 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, এবছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। তবে এই মাসেই দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি আরও বলেন, গবাদি পশুকে LSD মুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ সহ 4টি জেলায় সম্পূর্ণরূপে ভ্যাকসিনের আওতায় আনা হবে। পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে আসা সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা 1 ঘণ্টা সড়ক আটকে বিক্ষোভ দেখিয়েছেন। 15 সেপ্টেম্বর বেলা 12:30টার দিকে কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা। এতে মহাখালীর আমতলী থেকে গুলশানের পথে যান চলাচল বন্ধ হয়ে যান। এতে করে ওই সড়কে যানজট তৈরি হয়েছে। এ বিষয়ে বনানী থানার পরিদর্শক AKM মঈনুদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হয়। শিক্ষার্থীরা প্রথমে সরে যেতে রাজি না হলেও ঘণ্টাখানেক পর তারা সড়ক থেকে উঠে যান। আন্দোলনে থাকা এক শিক্ষার্থী বলেন, তাদের দাবি পূরণ না হলে আগের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। কিশোরগঞ্জের সাবেক MP ফজলুর রহমানের বাসার সামনে অশোভন স্লোগান দিয়ে আলোচনায় আসা তমা ফের আলোচনায় এসেছেন চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়ে। পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী বুধবার মধ্যরাতে রাজধানীর উত্তরায় 13 নম্বর সেক্টরের 6 নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তমা সহ কয়েকজন নিজেদের সমন্বয়ক বলে পরিচয় দেন। তারা গার্মেন্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে মামলা থেকে অবহিত পাইয়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। রাতেই তাদের 5.5 লাখ টাকা সংগ্রহ করে দেয় পরিবারটি। বাকি 4.5 লাখ টাকা বিকাল 4টার মধ্যে দিতে হবে বলে শাসিয়ে তারা ফজরের আজানের দিকে ওই বাসা থেকে চলে যান। এ ঘটনায় বৃহস্পতিবার পরিবারটির তরফে
উত্তরা পশ্চিম থানায় 4 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা 2 জনকে আসামি করে মামলা করেন দেলোয়ার হোসেনের শ্যালক রিয়াজউদ্দিন আহমেদ। মামলা দায়েরের পর ওই দিন রাত 12:50 দিকে আসামি AHM নোমান রেজাকে বিমানবন্দর থানার সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী রাত 3:40 দিকে তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে বিমানবন্দর থানার জসিমউদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ভারতের আসামে ছাত্র সংঘর্ষে লিপ্ত থাকার অভিযোগে 5 বাংলাদেশের ছাত্রকে বহিষ্কার করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ কর্তৃপক্ষ। শাস্তির অংশ হিসেবে গত 12 সেপ্টেম্বর তাদের হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুতই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এনআইটি সূত্রে জানা যায় গত 9 সেপ্টেম্বর এই হামলার ঘটনা ঘটে, যেখানে বাংলাদেশ থেকে এনআইটিতে অধ্যয়ন করতে আসা তৃতীয় বর্ষের একদল ছাত্র বাংলাদেশের ফাইনাল বর্ষের আরেক দল শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ছিল। উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রিমিয়ার শিক্ষা প্রতিষ্ঠান আসামের এনআইটির ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ এই ব্যাপারে বলেন, আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছি এবং অবশেষে 5 জন প্রধান অভিযুক্তকে একটি শিক্ষাবর্ষের জন্য বরখাস্ত করেছি। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।